একটা সময় ছিল যখন হিপোক্রেসি বা দ্বিচারিতা বলতে আমরা ব্যক্তিগত নৈতিকতার দুর্বলতাকেই বুঝতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দটার অর্থ বদলেছে। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে দেখলে মনে হয় হিপোক্রেসি এখন আর শুধু ব্যক্তিগত চরিত্রের সমস্যা নয়, এটা অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় আচরণ, রাজনৈতিক শ্রেণীর চিন্তাভাবনা এবং একটা নির্দিষ্ট বয়ানের অংশ হয়ে উঠেছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায়, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গে, এই দ্বিচারিতার চিত্রটা খুব স্পষ্টভাবে সামনে এসেছে। গত 6 মাসের দিকে যদি তাকানো যায় তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। এই সময় ভারত প্রতিদিন গড়ে প্রায় 1,500 ভিসা দিয়েছে বাংলাদেশি নাগরিকদের। সহজ হিসেবে ধরলে 1 মাসে প্রায় 45,000 এবং 6 মাসে মোটামুটি 2,70,000-এর কাছাকাছি বৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এই সংখ্যাটা শুধু বড় নয়, বরং বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এই সময়টাকে মোটেও দুদেশের সম্পর্কের সবথেকে বন্ধুত্বপূর্ণ সময় বলা যায় না। বরং বাস্তবতা হলো, এই একই সময়ে ঢাকার রাজপথে, সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে প্রতিদিনই ভারত বিরোধী স্লোগান, বিক্ষোভ আর কঠোর বক্তব্য শোনা গেছে। ভারতকে শত্রু রাষ্ট্র, বাংলাদেশিদের জন্য বিপজ্জনক দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। এখানেই প্রথম বড় প্রশ্নটা উঠে আসে, যদি ভারত সত্যিই বাংলাদেশিদের জন্য এতটাই অনিরাপদ, শত্রুভাবাপন্ন বা বিপজ্জনক হয়, তাহলে প্রতিদিন এত বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে যাচ্ছে কিভাবে? আর শুধু যাচ্ছেই না, তারা চিকিৎসা নিচ্ছে, পড়াশোনা করছে, ব্যবসা করছে, ঘুরে বেড়াচ্ছে, আবার নিরাপদে দেশেও ফিরছে। বাস্তব অভিজ্ঞতা বলছে, কূটনৈতিক টানাপোড়েন থাকলেও সাধারণ মানুষের যাতায়াত, নিরাপত্তা কিংবা জীবনযাপনে বড় কোনো সংকট তৈরি হয়নি। দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, ভেলোর, এই শহরগুলো আজ বহু বাংলাদেশির কাছে চিকিৎসা এবং শিক্ষার জন্য পরিচিত এবং নির্ভরযোগ্য। তাহলে প্রশ্ন ওঠে, যখন বাস্তব চিত্রটা এমন, তখন কিছু বুদ্ধিজীবী, রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি বা মতামত নির্ধারক কেন বারবার বলেন যে ভারতে বাংলাদেশিরা নিরাপদ নয়? এই বক্তব্যের পেছনে বাস্তব ভিত্তি কোথায়? 2024 সালের পরিসংখ্যান একটু বিশ্লেষণ করলে বিষয়টা আরও পরিষ্কার হয়। শুধু চিকিৎসার উদ্দেশ্যে ওই বছর ভারতে গিয়েছিলেন প্রায় 48,000-এর বেশি বাংলাদেশি। পর্যটক হিসেবে গিয়েছিলেন প্রায় 1,07,00,000-এরও বেশি মানুষ। তবে লক্ষণীয় বিষয় হলো, এই সংখ্যাগুলো 2023 সালের তুলনায় কিছুটা কম। কিন্তু এই কমে যাবার কারণ কি ভারত? বাস্তবতা বলছে না। 2024 সালের মাঝামাঝি সময় বাংলাদেশের ভেতরেই কিছু উগ্র গোষ্ঠী এবং রাজনৈতিক শক্তি প্রকাশ্যে তীব্র ভারত বিরোধী অবস্থান নেয়। ভারতকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভয়ের বয়ান ছড়ানো হয়। এর ফলে অনেক সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ভিসা নেওয়া বা ভ্রমণের ব্যাপারে কিছুটা দ্বিধায় পড়ে। অর্থাৎ সংখ্যা কমেছে মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনার কারণে, ভারতের আচরণের কারণে নয়। সবথেকে বড় দ্বিচারিতার জায়গাটা আসে এখানেই। যারা সবচেয়ে জোরে বলে থাকেন ভারত নিরাপদ নয়, বাংলাদেশিরা সেখানে জীবন নিয়ে ঝুঁকিতে থাকে, ক্রিকেটার, সাংবাদিক বা দর্শকরা ভারতে গেলে বিপদে পড়বে, দেখা যায় এই বক্তব্যদাতাদের অনেকেই নিজেরা সম্প্রতি ভারত সফর করে এসেছেন। কেউ এখনও সেখানে অবস্থান করছেন, কেউ কলকাতায় বসে রেস্টুরেন্টে খেতে খেতেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন ভারত অনিরাপদ। একজন সাধারণ মানুষের কাছে এটা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে, আপনি যদি মনে করেন ভারত এতটাই বিপজ্জনক, তাহলে আপনি নিজে সেখানে গেলেন কেন? কেন চিকিৎসা নিলেন? কেন কেনাকাটা করলেন? কেন পরিবার নিয়ে ঘুরলেন? কেন হাসি মুখে ছবি তুললেন? আর আপনি যদি নিরাপদ থাকেন, তাহলে অন্য বাংলাদেশিরা কেন নিরাপদ থাকবে না? এখানেই বোঝা যায় এটা আসলে নিরাপত্তার প্রশ্ন নয়, এটা রাজনৈতিক বয়ানের প্রশ্ন। ভারত বিরোধী অবস্থান অনেকের কাছে এখন এক ধরনের পলিটিক্যাল ক্যাপিটাল। এই অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইক বাড়ে, নির্দিষ্ট গোষ্ঠীর বাহবা পাওয়া যায়, নিজেকে বড় জাতীয়তাবাদী বা প্রতিবাদী হিসেবে তুলে ধরা যায়। কিন্তু বাস্তব জীবনে সেই একই মানুষ আবার ভারতে গিয়ে চিকিৎসা নেয়, সন্তানকে পড়াতে পাঠায়, ব্যবসার চুক্তি করে এবং নির্বিঘ্নে জীবনযাপন করে। এই দ্বৈত নীতি আজ বাংলাদেশের রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক পরিসরের সবথেকে বড় সংকট। এর মানে এই নয় যে ভারত নিখুঁত বা প্রশ্নের ঊর্ধ্বে। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, কূটনৈতিক মতপার্থক্য, এসব বাস্তব সমস্যা আছে এবং এগুলো নিয়ে আলোচনা হওয়াই উচিত। কিন্তু এসব সমস্যার সমাধান আসে তথ্যভিত্তিক সমালোচনা, পরিণত আলোচনা এবং কূটনৈতিক চাপের মাধ্যমে, ভয় ছড়িয়ে বা সুবিধা মতো গল্প বানিয়ে নয়। যখন একদিকে বলা হয় ভারত বাংলাদেশিদের জন্য নিরাপদ নয়, আর অন্যদিকে লাখ লাখ বাংলাদেশি সেখানে নির্বিঘ্নে যাতায়াত করে, তখন এই প্রশ্নটা উঠবেই। এই প্রশ্নগুলোই আসলে সবচেয়ে ভয়ের, কারণ আজ যদি এই হিপোক্রেসিকে প্রশ্ন না করা হয়, তাহলে আগামী দিনে যে কোনো রাষ্ট্র, যে কোনো বিষয়, যে কোনো জনগোষ্ঠী নিয়েই একই নাটক চলতে থাকবে। হয়তো সে কারণেই খুব শিগগিরই হিপোক্রেসি শব্দটা শুধু অভিধানের একটা ইংরেজি শব্দ হয়ে থাকবে না,
এটা একটা রাজনৈতিক আচরণ, একটা বুদ্ধিবৃত্তিক দেউলিয়াপনা এবং দুঃখজনকভাবে একটা পরিচয়ের অংশ হয়ে উঠবে। একটা সময় ছিল যখন এই হিপোক্রেসি বা দ্বিচারিতা বলতে আমরা ব্যক্তিগত নৈতিকতার দুর্বলতাকেই বুঝতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দটার অর্থ বদলে গিয়েছে। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে দেখলে মনে হয় হিপোক্রেসি এখন আর শুধু ব্যক্তিগত চরিত্রের সমস্যা নয়, এটা অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় আচরণ, রাজনৈতিক শ্রেণীর চিন্তাভাবনা এবং একটা নির্দিষ্ট বয়ানের অংশ হয়ে উঠেছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায়, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গে এই দ্বিচারিতার চিত্রটা খুব স্পষ্টভাবে সামনে এসেছে। গত 6 মাসের দিকে যদি তাকানো যায় তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। এই সময়ে ভারত প্রতিদিন গড়ে প্রায় 1,500 ভিসা দিয়েছে বাংলাদেশি নাগরিকদের। সহজ হিসেবে ধরলে 1 মাসে প্রায় 45,000 এবং 6 মাসে মোটামুটি 2,70,000 বাংলাদেশি বৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এই সংখ্যাটা শুধু বড় নয়, বরং বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এই সময়টাকে মোটেও দুই দেশের সম্পর্কের সবথেকে বন্ধুত্বপূর্ণ সময় বলা যায় না। বরং বাস্তবতা হলো এই একই সময়ে ঢাকার রাজপথে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন রাজনৈতিক সমাবেশে প্রতিদিনই ভারত বিরোধী স্লোগান, বিক্ষোভ আর কঠোর বক্তব্য শোনা গেছে। ভারতকে শত্রু রাষ্ট্র, বাংলাদেশিদের জন্য বিপজ্জনক দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। এখানেই প্রথম বড় প্রশ্নটা উঠে আসে, যদি ভারত সত্যিই বাংলাদেশিদের জন্য এতটাই অনিরাপদ, শত্রুভাবাপন্ন বা বিপজ্জনক হয়, তাহলে প্রতিদিন এত বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে যাচ্ছে কিভাবে? আর শুধু যাচ্ছে না, তারা চিকিৎসা নিচ্ছে, পড়াশোনা করছে, ব্যবসা করছে, ঘুরে বেড়াচ্ছে, আবার নিরাপদে দেশেও ফিরছে। বাস্তব অভিজ্ঞতা বলছে, কূটনৈতিক টানাপোড়েন থাকলেও সাধারণ মানুষের যাতায়াত, নিরাপত্তা কিংবা জীবনযাপনে বড় কোনো সংকট তৈরি হয়নি। দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, ভেলোর এই শহরগুলো আজ বহু বাংলাদেশির কাছে চিকিৎসা এবং শিক্ষার জন্য পরিচিত এবং নির্ভরযোগ্য নাম। তাহলে প্রশ্ন ওঠে, যখন বাস্তব চিত্রটা এমন, তখন কিছু বুদ্ধিজীবী, রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি বা মতামত নির্ধারক কেন বারবার বলেন যে ভারতে বাংলাদেশিরা নিরাপদ নয়? এই বক্তব্যের পেছনে বাস্তব ভিত্তিটা কোথায়? গোটা 2024-এ শুধু চিকিৎসার উদ্দেশ্যে ওই বছর ভারতে গিয়েছিলেন প্রায় 48,000-এর বেশি বাংলাদেশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।